আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং সেই পরিবর্তনের অন্যতম বড় উপকারভোগী হয়ে উঠেছে পাকিস্তান। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বড় সংকটগুলোতে পাকিস্তানকে তুলনামূলকভাবে প্রান্তিক একটি শক্তি হিসেবে দেখা হলেও সাম্প্রতিক যুদ্ধ ও তার পরবর্তী ভূরাজনৈতিক বাস্তবতা ইসলামাবাদকে এমন একটি অবস্থানে নিয়ে এসেছে যাকে আর উপেক্ষা করা সম্ভব নয়। তবে এই উত্থান কোনো উচ্চাভিলাষী আঞ্চলিক প্রকল্পের ফল নয়, কিংবা পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের নতুন শক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কোনো বৃহৎ উদ্যোগও গ্রহণ করেনি। বরং সংকট নিজেই এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে এমন একজন মধ্যস্থতাকারীর প্রয়োজন দেখা দিয়েছে যে পশ্চিমা বলয়ের পুরোপুরি অংশ নয়, আবার ইরানের প্রত্যক্ষ শত্রুও নয়। একই সঙ্গে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর কাছে গ্রহণযোগ্য এবং ওয়াশিংটন, বেইজিং, রিয়াদ ও তেহরানের সঙ্গে যোগাযোগের বাস্তব সক্ষমতা রাখে। এই জায়গাতেই পাকিস্তান নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ওয়ারজোনের সাংবাদিক ও কলামিস্ট ডক্টর আবদেল লতিফ এল মেনাওয়ের বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। আলহামদুলিল্লাহ, ईरान, अमेरिका ने लुबनान से समेत तमाम महाजों पर फौजी कार्रवाई के फौरी और मुस्तकिल खात्मे का ऐलान कर दिया है। মধ্যপ্রাচ্য এখন শুধু সামরিক শক্তি খুঁজছে না, বরং এমন যোগাযোগের পথও খুঁজছে যা দীর্ঘদিনের শত্রুতা ও অবিশ্বাসের দেয়াল অতিক্রম করতে পারে। পাকিস্তানের বিশেষ সুবিধা হচ্ছে এটি একটি পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। চীনের সঙ্গে গভীর কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে এবং ইরানের সঙ্গে সরাসরি সীমান্ত এবং অভিন্ন স্বার্থ রয়েছে। এই বৈশিষ্ট্যের সমন্বয় পাকিস্তানকে এমন একটি ভূমিকায় নিয়ে এসেছে যা খুব কম দেশই পালন করতে পারে। পাকিস্তানের বর্তমান ভূমিকা মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষেই এমন একটি যোগাযোগ মাধ্যম খুঁজছিল যা সরাসরি পশ্চিমা চ্যানেলের মতো সংবেদনশীল নয় এবং উপসাগরীয় কিছু দেশের মতো পক্ষপাত দুষ্ট বলে বিবেচিত হয় না। এই প্রেক্ষাপটে ইসলামাবাদ ঘোষণা নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি শুধু সম্ভাব্য কোনো চুক্তিপত্র নয়, বরং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো স্পর্শকাতর বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় ভূমিকাকে প্রতীকীভাবে তুলে ধরে। ইসলামাবাদ আর দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণকারী কোনো রাজধানী নয়, বরং এমন একটি সম্ভাব্য প্ল্যাটফর্ম যেখানে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া হতে পারে, কিংবা এমন পক্ষগুলোর মধ্যে বার্তা আদান প্রদান সম্ভব হতে পারে যারা সরাসরি একই টেবিলে বসতে পারে না। দ্বিতীয়ত, পাকিস্তান আশ্বস্তকারী শক্তি হিসেবে কাজ করতে পারে। তেহরানের সঙ্গে ইসলামাবাদ এমন ভাষায় কথা বলতে পারে যা আমেরিকান হুমকির ভাষার মতো নয়। একই সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও আশ্বস্ত করতে পারে যে তার ভূমিকা উপসাগরীয় স্বার্থবিরোধী নয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানকে কেন্দ্র করে কোনো মধ্যস্থতা সফল হতে পারে না যদি তা এমন ধারণা সৃষ্টি করে যে তেহরানকে আঞ্চলিক প্রভাব বিস্তারের বিশেষ অধিকার কিংবা হরমুজ প্রণালীর উপর বিশেষ কর্তৃত্ব স্বীকার করে নেওয়া হচ্ছে। পাকিস্তান নিজেকে ইরানের মিত্র হিসেবেও উপস্থাপন করছে না, আবার উপসাগরীয় শক্তিগুলোর হাতিয়ার হিসেবেও নয়, বরং এটি পরস্পর বিরোধী উদ্বেগের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে। দ্বিতীয়ত, পাকিস্তান ভারসাম্য রক্ষার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতামূলক সম্পর্কের মধ্যে ইসলামাবাদ অত্যন্ত সূক্ষ্ম একটি অবস্থানে রয়েছে। ওয়াশিংটনের কাছে পাকিস্তান গুরুত্বপূর্ণ, কারণ তার মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। অন্যদিকে বেইজিংও পাকিস্তানের এই ভূমিকাকে ইতিবাচকভাবে দেখে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত চীনের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ফলে পাকিস্তানের ভূমিকা কেবল আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক স্থিতিশীলতা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার
বৃহত্তর সমীকরণের অংশ হয়ে উঠেছে। তবে পাকিস্তানের এই সক্রিয়তার সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, ইসলামাবাদ কোনোভাবেই সরাসরি সামরিক পক্ষ হতে চায় না এবং বাস্তবতাও তাকে সেই সুযোগ দেয় না। দেশটি নিজেই রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং ভারতের সঙ্গে জটিল সম্পর্কের মধ্যে রয়েছে। একই সঙ্গে ইরান ও উপসাগরীয় দেশগুলোর কারো সঙ্গে বিরোধে জড়ানোর ঝুঁকি নিতে চায় না। পাকিস্তান জানে মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া মানে এমন দরজা খুলে দেয়া যার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়। সে কারণে তার সম্পৃক্ততা মূলত কূটনৈতিক ও সীমিত নিরাপত্তা সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে পাকিস্তানের কোনো চুক্তি চাপিয়ে দেওয়ার সক্ষমতা নেই। এটি আলোচনার আয়োজন করতে পারে, বার্তা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করতে পারে, আস্থার পরিবেশ গড়ে তুলতে পারে এবং ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করতে পারে। কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি কোনো সমঝোতা মেনে নিতে না চায়, তাহলে পাকিস্তান তাদের বাধ্য করতে পারবে না। এখানেই একজন মধ্যস্থতাকারী ও একজন গ্যারান্টিদাতার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। পাকিস্তান একটু সেতু হতে পারে, কিন্তু এটি কোনো আঞ্চলিক পুলিশ নয়। এটি একটি সম্ভাব্য সমাধানের পথ দেখাতে পারে, কিন্তু সেই সমাধান কার্যকর করতে বাধ্য করতে পারে না। তৃতীয়ত, পাকিস্তানকে অভ্যন্তরীণ বাস্তবতাও বিবেচনায় রাখতে হয়। দেশটির জনমত ইসরায়েলের প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল। পাকিস্তানি সামরিক নেতৃত্ব বুঝতে পারে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সম্পৃক্ততা নতুন রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে, যা বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় দেশের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে। ফলে ইসলামাবাদ এমন একটি নীতি অনুসরণ করতে চায় যাতে আন্তর্জাতিক প্রভাব বাড়ানো সম্ভব হয়, কিন্তু অতিরিক্ত ঝুঁকি নিতে না হয়। বর্তমান সংকট একটি গুরুত্বপূর্ণ সত্যকে সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক রাজনীতিতে শুধু মহাশক্তি সবসময় সংকট সমাধানের একমাত্র মাধ্যম নয়। অনেক সময় এমন রাষ্ট্রের প্রয়োজন হয় যারা নিজেরা মহাশক্তি নয়, কিন্তু জটিল সম্পর্কের নেটওয়ার্ক, পারস্পরিক যোগাযোগের সক্ষমতা এবং স্থিতিশীলতার প্রতি স্বার্থ থাকার কারণে বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে পারে। পাকিস্তান এই বাস্তবতার সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত করার সুযোগ পাচ্ছে। और इस तकरीब की मेज़बानी अल्लाह के फजल करम से पाकिस्तान की होगी। এই কারণে পাকিস্তানের বর্তমান সম্পৃক্ততা সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদী চরিত্র ধারণ করতে পারে। তবে তার একটি নির্দিষ্ট সীমা থাকবে। এই স্থায়িত্ব সামরিক উপস্থিতি বা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার অর্থে নয়, বরং বারবার মধ্যস্থতা, উত্তেজনা প্রশমন, সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থায় অংশগ্রহণ এবং ইরান, উপসাগরীয় রাষ্ট্রসমূহ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ নিরাপত্তা সমন্বয়ের ক্ষেত্র তৈরির মাধ্যমে প্রকাশ পেতে পারে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে পাকিস্তান শুধু দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবেই নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক সমীকরণে একটি অপরিহার্য মধ্যস্থতাকারী হিসাবেও প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমান যুদ্ধ তাই শুধু শক্তির ভারসাম্যে পরিবর্তন করেনি, এটি এমন এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে যেখানে যোগাযোগ, আস্থা এবং কূটনৈতিক নমনীয়তাই সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠেছে। আর পাকিস্তান সেই সম্পদের অধিকারী কয়েকটি রাষ্ট্রের অন্যতম। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।